সারা দেশে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, ভয়াবহ বিপর্যয়ে ৩০ লাখ মানুষ, ১৩ জনের মৃত্যু। শীঘ্রই উন্নতির সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর। বন্যাতদের পাশে দাঁড়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভূতপূর্ব সাড়া। বৈষম্য বিরোধী ছাত্রদের গণত্রাণ সংগ্রহ, সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান। মেধাভিত্তিক দেশ গড়তে যোগ্যতার মূল্যায়ন জরুরি বলছেন শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ে গবেষণা বরাদ্দ বাড়ানোর পরামর্শ। এবং কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সুখবর নেই আলু পেঁয়াজের দামেও, সরবরাহ বাড়ায় নিম্নমুখী ইলিশের দর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। আজও অভাবনীয় বন্যায় ডুবে রয়েছে দেশের মধ্যাঞ্চলের ১২ জেলার বিস্তীর্ণ জনপদ। টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যার মাশুল গুনছে বাংলাদেশ। বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকায়। মানবেতর দিন কাটাচ্ছে অন্তত ৩০ লাখ মানুষ। এ যাবৎ ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুরু হয়েছে ত্রাণের জন্য হাহাকার। এর মধ্যে ৪ জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটের নিম্নাঞ্চলেতে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে কুমিল্লার বুড়িচাং এবং ব্রাহ্মণবাড়িয়ায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। অসহায় দিনাতিপাত করছে পানিবন্দী মানুষ। জেলার প্রায় সবগুলো উপজেলায় প্লাবিত। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে খাগড়াছড়ি জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। দুর্গত এলাকার বন্যা পরিস্থিতি ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আজ কেমন দেখছেন বন্যা পরিস্থিতি? দুর্গতরা কি কোনো সহায়তা পাচ্ছে? কয়েকদিনের বৃষ্টির কারণে এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, হাটাজারি, বোয়ালখালী এই জায়গাগুলোতে কিন্তু আপনার বানের পানি অর্থাৎ বন্যার পানির কারণে মানুষের বাড়ি করে কিন্তু পানি ঢুকে যাওয়ার পর মানুষের যে চরম দুর্ভোগ, গতকাল রাতে ফটিকছড়ি উপজেলার যে হালদা খালের বাঁধ ভেঙে যাওয়ার পরে কিন্তু এই দুর্ভোগ বেড়ে যায়, মানুষের আর্তনাদ দেখেছি। এবং বিভিন্ন সংস্থা অর্থাৎ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা চট্টগ্রাম শহর থেকে নৌকা এবং বোট নিয়ে এবং উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সংস্থার লোক কিন্তু তাদেরকে উদ্ধার করে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে গতকাল বিকাল থেকে এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো বৃষ্টিপাত হয়নি। সেই কারণে অনেকাংশে পানি কিন্তু নেমে গেছে। নেমে যাওয়ার পরে মানুষের যে দুর্ভোগ, বাড়িঘরের যে এই ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। আর ত্রাণের অর্থাৎ অনেকেই কিন্তু তারা রান্না করতে পারছেন না, তাদের বাড়িঘরে এখনো পানি কিছুটা রয়েছে। স্বেচ্ছাসেবক যারা রয়েছে বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসন থেকে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে তাদের বাড়িতে ফিরে গেছেন এবং প্রশাসনের থেকেও একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যারা বিভিন্নভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন তারা বলছেন সেগুলা উপজেলা প্রশাসনের মাধ্যমে দিলে, অর্থাৎ তারা একটা লিস্ট করে তারা সবাইকে নির্দিষ্ট করে দেওয়া হবে। এবং অনেকেই কিন্তু যারা ত্রাণ পাচ্ছেন অনেকে একবার, দুইবার, তিনবার এইভাবে পাচ্ছে। আবার অনেকে যেখানে এখনো অনেক এলাকায় কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না যেহেতু পানি কমেছে, তারপরেও যে বড় নৌকাগুলা সেগুলা যেতে পারছে না পানি কমার কারণে। তারা বলছেন ছোট কোনো বোট নিয়ে হয়তো তাদের কাছে যাওয়ার জন্য। অন্যদিকে যদি বলি আমি এই বোয়ালখালী, পটিয়া
আনোয়ারা, চন্দনাইশ এইসব উপজেলাও কিন্তু বন্যার পানি উঠেছে, তবে কিছুটা সীমিত এই পানি অর্থাৎ কিছু রয়েছে। এখন যদি বলা যায় যদি আর বন্যা না হয় বা বৃষ্টি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, কারণ আমরা গত 2 দিনের যে টানা বৃষ্টি এবং বন্যার পানিতে মানুষের আর্তনাদ দেখেছি, সেটা হয়তো কেটে যাবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফাতেমা। সুমন, আপনাকে ধন্যবাদ। এবার কুমিল্লার দাউদকান্দি থেকে বন্যা পরিস্থিতির খবর জানব সহকর্মী মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। শাহাবুদ্দিন, কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ফাতেমা রশিদ, যেমনটি আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার তিতাসে। কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি কিন্তু খুব বেশি খারাপ অবস্থায় আছে, কারণ 17টি উপজেলার মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় 15টির মতো উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে। আমার পেছনের অংশটি যদি আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, দেখবেন নিশ্চয়ই এখানে কিন্তু বাঁধ ভেঙে সাধারণ মানুষের ঘরের ভেতরে কোমর পানি পর্যন্ত কিন্তু পানি বর্তমানে রয়েছে। এখানে কিন্তু সামাজিক সংগঠন যারা রয়েছে তিতাসে, তারা আসছে বিভিন্ন শুকনো খাবার নিয়ে। শুকনো খাবারগুলি কিন্তু এখানে বন্যার্থ মানুষের মধ্যে তারা বিতরণ করছে। তারা আমাদেরকে, যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, এবং বন্যার্থ যারা রয়েছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছে যে এখানে কিন্তু এই পর্যন্ত কোনো সরকারি ত্রাণ বলতে কোনো কিছুই পৌঁছায়নি, বা সরকারি কোনো লোকবল কিন্তু এই পর্যন্ত এই যে তিতাসে এসে পৌঁছায়নি। আমরা যদি এখানে সামাজিক সংগঠন সাথে যারা জড়িত তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি তো সামাজিক সংগঠনের সাথে জড়িত, এখানে কি সরকারি কোনো ত্রাণ এসেছে? বাংলাদেশ ছাত্র শিবির তিতাস উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের যে নিয়ে আসছি, যে গ্রামগুলো প্লাবিত হয়েছে, প্রথমে আমরা সকাল 7টা থেকে অবস্থান নিয়ে প্রথম উদ্ধারের কাজ করেছি। এরপরে আমরা আমাদের পক্ষ থেকে যে এখানে কোনো মানুষ পৌঁছায় নাই, আমরা আমাদের পক্ষ থেকে পানি, বিস্কিট, আদার যে শুকনো খাবার, এগুলো আমরা পৌঁছে দিয়েছি আমাদের পক্ষ থেকে। তো যেমনটি শুনছিলেন ফাতেমা, যে আসলে তিতাসের প্রতিটি ঘরে ঘরে কিন্তু বর্তমানে পানি রয়েছে, আর সাহায্য সহযোগিতা বেসরকারি ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে যতটুকু আসছে তা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর বাঁধ ভাঙার খবর যদি বলি, তাহলে গোমতী নদীর বাঁধ কিন্তু বুড়িচং এবং কুমিল্লা সদর যেই উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু গতকালকেই প্লাবিত হয়েছে, এবং ব্রাহ্মণপাড়ার এদিকেও কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। সেখানে কিন্তু মানবেতর জীবনযাপন করছে কুমিল্লাবাসী। যদি আপনাকে সার্বিক বলতে চাই তাহলে। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসে নেই কোনো সুখবর। আগামী 3 দিনেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছেন না দপ্তরটি। তারা বলছেন নদীর উৎপত্তি স্থল সহ দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, আর ভারতের ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ডেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থার উজানের ঢলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। বন্যার জন্য দেশের নদীর নাব্য রুমে যাওয়া অন্যতম কারণ বলে মনে করছেন তারা। এখন আমাদের যে পরিস্থিতি আছে, এটা আগামী আরও 72 ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আজকে কোথাও হয়তো বা কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে গেলেও কিন্তু আগামী 24 এবং 25 তারিখে সারা দেশেই, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং সেটা ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম এই সকল জায়গাগুলোতে কিন্তু এখনও বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে আমাদের এখানে বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভূতপূর্ব সাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সব শ্রেণী পেশার মানুষ বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ জমা নিচ্ছেন। সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। এমআর আসাদের রিপোর্ট। প্রতিদিনই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ।
দেশের এমন দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়াও এ কার্যক্রম চলছে সারা দেশে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে টিএসসিতে আসছেন সব শ্রেণীর মানুষ। সাহায্য হিসেবে নিয়ে আসছেন শুকনো খাবার, পরনের কাপড়, চিকিৎসা সহায়ক সরঞ্জাম, খাবার পানি। আমাদের পণ্যের মধ্যে ছিল চিড়া, মুড়ি, মোমবাতি, তারপরে খাবার স্যালাইন, বিস্কিট, খাবার পানি। অনেক মানুষ এই ডায়রিয়া অসুস্থতাজনিত ভুগতে পারে, সেক্ষেত্রে দুর্বল হয়ে যেতে পারে, পাতলা পায়খানা হইতে পারে, ডায়রিয়া হইতে পারে। এক্ষেত্রে আমি 89 বক্স ওআরএস দিয়ে দিলাম। দেশবাসী, আমার ছাত্র সমাজ জেগে উঠেছে, এবং এই বন্যার্থের সাহায্যের জন্য আমি ত্রাণ নিয়ে এসেছি। সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমাদের সবারই বের হতে হবে। আমরা সবাই সবার জন্য কাজ করলে ইনশাআল্লাহ এই সমস্যা খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে দূর হয়ে যাবে আশা করতেছি। দুষ্কর পরিস্থিতির ভিতরে যাতে তারা আমাদের বন্যার্থ মানুষদের পাশে এসে দাঁড়ায় এবং তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মেধার ভিত্তিতে দেশ গড়তে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় সাধনের দিকেও মনোযোগী হতে হবে। যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে মেধা পাচার প্রতিরোধের পাশাপাশি শিক্ষক নিয়োগেও যোগ্যতার বিচার জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। MR আসাদের বিশেষ রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাসিক ব্যবস্থাপনায় দুর্নীতি ও অপরাজনীতি অন্তহীন। মেধাবীরা প্রাপ্য সুযোগের অভাবে ছেড়েছেন দেশ। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের বাইরে। শিক্ষাবিদরা পরামর্শ দিলেন, গবেষণা খাতের বরাদ্দ রাখতে হবে আন্তর্জাতিক মানের। গবেষণার ফল কাজে লাগানোর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষা বাজেটটা যেটা ইউনেস্কো সিগনেচারি হিসাবে আমরা যাতে জিডিপির 4 to 6% দিতে পারি, অথবা বাজেটের 20% দিতে পারি, এবং তার যে বাস্তবায়ন, তার যে ইমপ্লিমেন্টেশন, সেটা যাতে গুণগত ইমপ্লিমেন্টেশন হয়। প্রাইভেট সেক্টর শুধু মুনাফার দিকে তাকালে হবে না, মুনাফার কিছু অংশ আপনি রিসার্চ এবং ডেভেলপমেন্টে কিন্তু ব্যয় করতে হবে। সেই মন মানসিকতা থেকে আমি বলবো প্রাইভেট বিনিয়োগের জায়গাটাও কিন্তু উদারভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। শিক্ষক নিয়োগে প্রাধান্য দিতে হবে যোগ্যতাকে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করতে হবে একাডেমিক শিক্ষা। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার যোগ্যতার মাপকাঠি এবং আসলে যে বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটি যেভাবে দেওয়া হচ্ছে সেটা থেকে বের হওয়ার উত্তরণের উপায়। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই যেটি প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট তৈরি করতে সহায়ক হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট না, প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট, এবং তারা যাতে তাদের কর্মক্ষেত্রের সাথে শিক্ষাঙ্গনের একটা যোগসূত্র থাকবে, অর্থাৎ কর্মসংস্থান তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে, এরকম শিক্ষা ব্যবস্থা আসলে আমরা চাই। মেধা পাচার রোধে কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়ে যোগ্যদের জন্য কর্মসংস্থানে সুযোগও রাখতে হবে। কিছুদিন আগেও পরিসংখ্যানে দেখেছেন যে ইন্ডিয়ান কত লক্ষ লোক বাংলাদেশে কাজ করে। বিষয়টা হচ্ছে আমরা কি এই ধরনের মানব সম্পদ তৈরি করতে পারি না? রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার কারণেই মেধা পাচার হচ্ছে। তার জন্য সঠিক মেকানিজম ডিভাইস করা, উদ্ভাবন করা এবং তাদেরকে এমপ্লয় করার মাধ্যমে এই সংকটটা কাটতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক বাংলাদেশি কিন্তু তারা কিন্তু শিক্ষকতা করছেন, তারা কিন্তু গবেষণা করছেন। তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়? মেধার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী তৈরিতেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ মন্ত্রণালয়ে ব্রিফ করেছেন সচিব কামরুল হাসান। এবার শুনব তার বক্তব্য। বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন। নিরাপদ আশ্রয়ে নিয়েছি এ পর্যন্ত
3160টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে এই আশ্রয় কেন্দ্রগুলোতে 1,88,739 জনের মতো আমরা ইভাকুয়েট করেছি। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সুখবর নেই আলু পেঁয়াজের দামেও। সরবরাহ বাড়তে থাকায় কমেছে ইলিশ মাছের দামও, তবে এখনও তা নাগালের মধ্যে নেই বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে। বৃষ্টি বন্যার প্রভাব এখনও পড়েনি বলে জানালেন বিক্রেতারা। উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে আলুর সর্বোচ্চ বার্ষিক চাহিদা ৮০ লাখ টন। উৎপাদন হয়েছে প্রায় ১,১০ লাখ টন, যা চাহিদার চেয়ে ৩০ লাখ টন বেশি। আর এসব আলু উৎপাদনে কেজি প্রতি কৃষকের খরচ হয়েছে ১০ টাকা ৫১ পয়সা। আমাদের আলু খুব বাম্পার ফলন হয়েছে। আমরা আলুতে খুব খুশি, আলু হয়ে আমাদের জমিতে আলু ফলন হয়েছে, বাজারও ভালো আছে। অথচ দীর্ঘ সময় ধরে আলুর বাজার নিয়ন্ত্রণহীন। সেই সঙ্গে লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দামেও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। হিমাগারে এরা স্টক করে বাজারকে লাভ করার আশায় এগুলো করতেছে। যেখানে স্টোর ওখানে মূলত দাম কমাতে হবে, তাহলে খুচরা বাজারে ওই প্রভাবটা পড়বে। আর প্রতি কেজি মোটা চাল কিনতে হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়, যা মাসখানেক আগেও ৫২ থেকে ৫৩ টাকা ছিল। নাজির শাইলো মিনিকেটের মতো যেসব মাঝারি মানের চিকন চাল ৬৪ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হতো, সেগুলো এখন বাজার ভেদে ৬৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক তো মনে করেন আপনি বাজারে নেয় যে একটা বাজার দর মনে করেন ১১০০, ১১৫০, ১২০০ টাকা বা ১৪০০ টাকা এই রূপে পায় না। আর চাল যারা তার নিয়ন্ত্রণ তার ধান চাল ফালাই গিয়ে তাদের ডবল দামে ১৮০০, ২০০০ টাকা ধানের মন তারা ফালায়। এই জন্য তো বাজারে কখনো সাধারণ ভোক্তা কখনো কম দামে চাল পাবে না। যারা করে স্টক করে তাদের রেটে আমরা দাম দিই, আমরা তো কম দিতে পারি না। আমরা যদি পাবলিকের কাছ থেকে কিনতে পারতাম, কৃষকের কাছ থেকে কিনতে পারতাম, তাহলে আমরা দাম কম পাইতাম। তবে সবজির দাম নিম্নমুখী। পটল ৩০ থেকে ৪০, ঢেঁড়স ৪০ থেকে ৬০, বরবটি ৬০ থেকে ৮০, করলা ৬০, যা কিছুদিন আগেও ১০০ টাকায় বিক্রি হতো। পেঁপে ৩০, বেগুন ৬০ থেকে ৮০, আর মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। যে পরিমাণ চারে পানি, সেই পরিমাণ হিসাবে সবজির দাম অনেক কম। কৃষক পায় কম টাকা, আমরা কিনি বেশি টাকায়। দেখা যায় মধ্যবিত্তি যারা কেনাকাটা ২ হাত ৩ হাত হয়, এরা সিংহভাগ টাকা নিয়ে নেয়। এদিকে ইলিশ মাছের দাম কমতে থাকায় অন্যান্য মাছের দামও কমছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। আবার ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কেনা যাচ্ছে সর্বোচ্চ ১২০০ টাকায়। গেছে সপ্তাহে যেটা ১৫০০ ছিল, এই সপ্তাহে ১৩০০ হচ্ছে। তাও ক্রেতারা বলছে দাম বেশি। ইলিশের তুলনায় দাম স্বাভাবিক আছে, আর একটু কমলে ভালো হইতো। কোনো হেরফের নেই মুরগির দামে। প্রতি কেজি ব্রয়লার ১৬০ থেকে ১৭০ ও সোনালী বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাগর যাত্রার পর ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরছে কক্সবাজারের জেলেরা। ইলিশের সয়লাব জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় দাম কমেছে কিছুটা। মৎস্য অফিস বলছে নিয়মিত অভিযান এবং নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বেড়েছে। কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের তথ্যে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মাছ শিকার শেষে বাঁকখালী মোহনায় ফিরছে ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে ১ থেকে ১,৫০০ ইলিশ। জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে এখন ইলিশে ভরপুর। পাশাপাশি ধরা পড়ছে রূপচাঁদা, ছুরি, লইটার সহ অন্যান্য প্রজাতির মাছ। সাগরে ইলিশ পাওয়ায় খুশি জেলেরা। তারা বলছেন পুরো মৌসুম এভাবে মাছের দেখা পেলে ঋণের বোঝা কমাতে পারবেন। এখন যখন আবার আমরা সমুদ্রে গেছি, ইলিশ দেখতেছি, আমাদের এখন আনন্দের সীমানা নেই। ইলিশ মাছ যদি ভাই আমাদের মনে অনেক খুশি লাগে। খরচ ওগুলো পরিশোধ করতে পারি, ইলিশ পাইলে আমাদের ভালো লাগে, আমরা চলতে পারি। এদিকে সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় বাজারে দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতারা। ১-১২ দিন আগে আসছিলাম, তখন যে দাম ছিল সেই তুলনায় এখন ইলিশ মাছের দাম কম এবং বাজারে সরবরাহ অনেক বেশি। আগে ছিল দেখা গেছে যে ১ কেজি ওজনের একটা ইলিশ ১৮০০ থেকে ২৫০০ পর্যন্ত, এখন ১৫০০, ১৭০০, ১৮০০ এরকম কিছুটা। কেজির উপরে মাছ চলতেছে ১৩০০ টাকা, ১৪০০ টাকা।
1.5 কেজির উপরে মাছগুলো চলছে 1500 টাকা 1600 টাকা। মৎস্য অফিস বলছে নিয়মিত অভিযান ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় বেড়েছে ইলিশ উৎপাদন। 65 দিন যে ব্যান পিরিয়ড, এই ব্যান পিরিয়ড আসলে সঠিকভাবে বাস্তবায়ন এবং আমাদের যারা মৎস্যজীবীরা আছে তারা মেনে চলার কারণে কিন্তু আসলে মাছের, শুধু ইলিশ না, ইলিশ ছাড়া অন্য মাছের প্রাচুর্যতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে ফিরে আসতে হচ্ছে ট্রলারগুলোকে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, ভয়াবহ বিপর্যয়ে 30 লাখ মানুষ, 13 জনের মৃত্যু, শীঘ্রই উন্নতির সম্ভাবনা দেখছেন আবহাওয়া দপ্তর। বন্যার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভূতপূর্ব সারা, বৈষম্য বিরোধী ছাত্রদের গণত্রাণ সংগ্রহ, সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান। মেধাভিত্তিক দেশ গড়তে যোগ্যতার মূল্যায়ন জরুরি বলছেন শিক্ষাবিদরা, বিশ্ববিদ্যালয়ে গবেষণা বরাদ্দ বাড়ানোর পরামর্শ। এবং কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, সুখবর নেই আলু পেঁয়াজের দামেও, সরবরাহ বাড়ায় নিম্নমুখী ইলিশের দর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।